আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে যে উত্তেজনা, অবিশ্বাস ও রাজনৈতিক সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করছে, জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক সেই বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ঘটনাটি আপাত দৃষ্টিতে একটি সাইবার অপরাধের মতো মনে হলেও এর গভীরে গেলে দেখা যায় এটি আসলে আদর্শিক রাজনীতি, নারীর সামাজিক ভূমিকা, নির্বাচন পূর্ব রাজনৈতিক মেরুকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরপেক্ষতা এবং ডিজিটাল যুগে রাজনৈতিক দায়বদ্ধতার সংকট। এই সব কিছুর সমন্বয়ে গড়ে ওঠা একটি জটিল রাজনৈতিক অধ্যায়। জামাতে আমিরের এক্স হ্যাক এবং ছাত্রদলের দ্রুত প্রতিক্রিয়া, নারীর অবমাননায় জড়ানোর রাজনীতি নিয়ে আজকের আয়োজন। প্রথমেই যে প্রশ্নটি সামনে আসে তা হলো, একটি ভেরিফাইড রাজনৈতিক নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে দেয়া আপত্তিকর বক্তব্য কতটা সহজে হ্যাক বলে অস্বীকার করা যায় এবং জনগণ সেটিকে কতটা বিশ্বাস করে। জামাতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্টটি ছিল একটি সুপরিকল্পিত সাইবার হামলার শিকার। দলের বক্তব্য অনুযায়ী কয়েকদিন ধরেই তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা চলছিল এবং শেষ পর্যন্ত আমিরের অ্যাকাউন্টে সফলভাবে হ্যাক করা হয়। তারা একটি নির্দিষ্ট সময়রেখা তুলে ধরেছে। শনিবার বিকেল 4:37 আপত্তিকর পোস্ট দেওয়া হয়। 5টার দিকে তারা বিষয়টি টের পান। দ্রুত সাইবার টিম সক্রিয় হয়, পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করা হয় এবং অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপরই তারা বিবৃতি দেয় এবং থানায় সাধারণ ডায়েরি করে। এই ধারাবাহিক বর্ণনার মাধ্যমে জামাত মূলত দুটি বার্তা দিতে চেয়েছে। এক, তারা বিষয়টি গোপন করেনি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি। দুই, এটি ছিল একটি ষড়যন্ত্রমূলক আক্রমণ যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু রাজনীতিতে কেবল বক্তব্য দিলেই বিশ্বাসযোগ্যতা তৈরি হয় না, বরং অতীতের আচরণ, আদর্শিক অবস্থান এবং সামাজিক বাস্তবতার সঙ্গে সেটির মিল বা অমিলও বিবেচনায় আসে। এখানেই জামাতের দাবি একটি কঠিন পরীক্ষার মুখে পড়ে, কারণ দলটির অতীত রাজনৈতিক ইতিহাসে নারীর ভূমিকা ও অধিকার নিয়ে যে অবস্থান দেখা গেছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। ফলে অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে আপত্তিকর মন্তব্য প্রকাশিত হয়েছে সেটিকে অনেকেই জামাতের আদর্শিক ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন। এই মনস্তাত্ত্বিক প্রেক্ষাপটের কারণে হ্যাক ব্যাখ্যাটি অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিক্রিয়া। তাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রকাশ্যে বলেছেন, একটি ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলেও এক্সের নিজস্ব নিরাপত্তা ও রিকভারি ব্যবস্থা রয়েছে এবং সেখানে 5 মিনিটের মধ্যে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তার এই বক্তব্যে প্রযুক্তিগত যুক্তির পাশাপাশি রাজনৈতিক ইঙ্গিত রয়েছে। তিনি দাবি করেছেন, ওই পোস্টটি মূলত ডক্টর শফিকুর রহমানের আল জাজিরাকে দেয়া বক্তব্যেরই ব্যাখ্যামূলক রূপ, অর্থাৎ এটি হঠাৎ করে কোনো বহিরাগত হ্যাকার তৈরি করেনি, বরং আগে থেকেই প্রকাশিত চিন্তারই প্রতিফলন। এই যুক্তি জামাতের অবস্থানকে আরও দুর্বল করে দিয়েছে, কারণ এতে মনে হচ্ছে দলটি বিতর্কের মুখে পড়ে হ্যাক অজুহাত তুলে ধরছে। এই পর্যায়ে আমাদের বুঝতে হবে, বাংলাদেশে হ্যাক শব্দটি শুধু একটি প্রযুক্তিগত ঘটনা নয়, বরং রাজনৈতিক ভাষার অংশ হয়ে উঠেছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক দল বা নেতা বিতর্কিত পোস্ট, বক্তব্য বা সিদ্ধান্তের পর এই শব্দটি ব্যবহার করে দায় এড়ানোর চেষ্টা করেছে। এমন ধারণা সমাজে প্রচলিত। ফলে সত্যিকারের হ্যাকিংয়ের ঘটনাও অনেক সময় সন্দেহের চোখে দেখা হয়। এটি একটি বড় সমস্যা, কারণ এতে প্রকৃত সাইবার অপরাধের গুরুত্ব কমে যায় এবং একই সঙ্গে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সংকট আরও গভীর হয়। তবে এই সন্দেহের মধ্যেও একটি বাস্তবতা অস্বীকার করা যায় না। ডিজিটাল যুগে সাইবার আক্রমণ একটি বাস্তব ও গুরুতর হুমকি। বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, এমনকি বড় প্রযুক্তি কোম্পানির কর্মকর্তারাও হ্যাকিংয়ের শিকার হয়েছেন। ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা মানেই যে তা শতভাগ নিরাপদ তা নয়, বরং রাজনৈতিক নেতাদের অ্যাকাউন্ট অনেক সময় ইচ্ছাকৃতভাবেই টার্গেট করা হয়, কারণ একটি পোস্টই বড় রাজনৈতিক ক্ষতি করতে পারে। এই দিক থেকে জামাতের দাবি পুরোপুরি অস্বীকার করাও যুক্তিসঙ্গত নয়। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দিষ্ট ঘটনায় প্রমাণের শক্তি কতটা এবং তদন্তের মাধ্যমে সত্য কতটা উন্মোচিত হবে।
এই ঘটনার কেন্দ্রবিন্দুতে যে বক্তব্যটি রয়েছে সেটি নারীর সামাজিক ও কর্মজীবনের প্রশ্নকে সামনে এনেছে। বাংলাদেশের নারীর কর্মসংস্থান ও শিক্ষা গত কয়েক দশকে অভূতপূর্ব অগ্রগতি লাভ করেছে। তৈরি পোশাক শিল্প থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সবখানেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই বাস্তবতায় নারীদের কর্মজীবনকে নৈতিক অবক্ষয় বা পতিতাবৃত্তির আরেক রূপ হিসেবে আখ্যা দেয়া স্বাভাবিকভাবেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এমন মন্তব্য কেবল নারীদের ব্যক্তিগত মর্যাদাকেই আঘাত করে না, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির একটি বড় অংশকেও প্রশ্নবিদ্ধ করে। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে তারা নারীর মর্যাদা ও নিরাপত্তার পক্ষে এবং ইসলামী মূল্যবোধের আলোকে নারীকে রক্ষা করতে চায়। কিন্তু সমালোচকদের মতে এই ধরনের বক্তব্য আসলে নারীর স্বাধীনতা ও অধিকারকে সীমাবদ্ধ করার একটি আদর্শিক প্রচেষ্টা। ফলে এই বিতর্ক কেবল একটি পোস্ট বা একটি অ্যাকাউন্ট হ্যাকের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি নারীর ভূমিকা নিয়ে দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। একদিকে রয়েছে আধুনিক রাষ্ট্র ও অর্থনীতিতে নারীর সমান অংশগ্রহণের ধারণা, অন্যদিকে রয়েছে ধর্মীয় ও রক্ষণশীল ব্যাখ্যার আলোকে নারীর সামাজিক অবস্থান নির্ধারণের চেষ্টা। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নির্বাচন পূর্ব রাজনৈতিক উত্তেজনা। জামাতের দাবি অনুযায়ী তাদের জনপ্রিয়তা, বিশেষ করে নারী ভোটারদের মধ্যে সাড়া পাওয়ায় একটি মহল আতঙ্কিত হয়ে এই সাইবার হামলা চালিয়েছে। এটি সত্য হোক বা না হোক, বক্তব্যটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ নির্বাচন যত ঘনিয়ে আসে, রাজনৈতিক দলগুলো তত বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবং প্রতিপক্ষের ছোট ভুলকেও বড় করে তুলে ধরার প্রবণতা বাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম এই লড়াইয়ের একটি প্রধান ময়দান হয়ে উঠেছে, যেখানে একটি পোস্টই ভোটারদের মনোভাব প্রভাবিত করতে পারে। এই প্রেক্ষাপটে বঙ্গভবনের একজন কর্মকর্তার ইমেইল ঠিকানা ব্যবহারের অভিযোগটি বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। বঙ্গভবন রাষ্ট্রীয়ভাবে একটি নিরপেক্ষ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। যদি সত্যি কোনো কর্মকর্তা বা তার ইমেইল ব্যবহার করে এই হ্যাকিং করা হয়ে থাকে, তবে তার রাষ্ট্রীয় নিরাপত্তা ও নিরপেক্ষতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তবে জামাত নিজেও বলছে এই কর্মকর্তা সরাসরি জড়িত নাও থাকতে পারেন, অন্য কেউ তার ইমেইল ব্যবহার করতে পারে। এই বক্তব্যে এক ধরনের সতর্কতা থাকলেও একই সঙ্গে এটি একটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল বলেও মনে হতে পারে, যাতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্তে বাধ্য হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ মিছিল এবং সেখানে ব্যবহৃত স্লোগান এই ঘটনার সামাজিক প্রতিক্রিয়াকে আরও তীব্র করেছে। একদিকে তারা নারীদের অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, অন্যদিকে কিছু স্লোগানের ভাষা আবার নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এতে বোঝা যায় বাংলাদেশের ছাত্র রাজনীতি এখনও আবেগ ও চরমতার উপর নির্ভরশীল, যেখানে নৈতিক অবস্থান তুলে ধরতে গিয়ে অনেক সময় শালীনতার সীমা লঙ্ঘিত হয়। এই বিষয়টিও পুরো ঘটনার একটি গুরুত্বপূর্ণ সামাজিক দিক। সব মিলিয়ে এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতির একটি বড় সমস্যাকে সামনে এনেছে, দায়বদ্ধতার সংকট। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি বক্তব্যের দায় কে নেবে, কিভাবে নেবে এবং কোন প্রতিক্রিয়ায় সত্য উদ্ঘাটিত হবে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর এখনও নেই। তদন্ত ছাড়া কোনো পক্ষের দাবি চূড়ান্তভাবে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু বাস্তবে দেখা যায় তদন্ত শেষ হওয়ার আগেই জনমত দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং রাজনৈতিক অবস্থান শক্ত হয়ে ওঠে। এতে সত্য উদ্ঘাটনের সুযোগ আরও সংকুচিত হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। একদিকে প্রযুক্তিগতভাবে প্রমাণ করতে হবে অ্যাকাউন্টটি সত্যি হ্যাক হয়েছিল কিনা, কিভাবে হয়েছিল এবং কারা জড়িত ছিল। অন্যদিকে রাজনৈতিকভাবে দেখতে হবে এই বক্তব্য জামাতের আদর্শিক অবস্থানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং অতীতে তাদের বক্তব্যের ধারাবাহিকতায় এটি কোথায় দাঁড়ায়। এই দুই দিক মিলিয়েই কেবল একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। শেষ পর্যন্ত বলা যায়, জামাতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি এবং তা ঘিরে বিতর্ক শুধু একটি দলের সমস্যা নয়, এটি বাংলাদেশের সমসাময়িক রাজনীতির একটি প্রতিচ্ছবি। এখানে প্রযুক্তি রাজনীতির অংশ হয়ে উঠেছে, আদর্শিক দ্বন্দ্ব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পাচ্ছে, আর দায় এড়ানো ও বিশ্বাসযোগ্যতার সংকট আরও গভীর হচ্ছে। সত্য যাই হোক না কেন, এই ঘটনা একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, ডিজিটাল যুগে রাজনীতির প্রতিটি শব্দ, প্রতিটি পোস্ট এবং প্রতিটি ব্যাখ্যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্ব বহন করে। সেই গুরুত্বের সঙ্গে তাল মিলিয়ে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা না বাড়ালে ভবিষ্যতে এমন বিতর্ক আরও ঘন ঘন দেখা যাবে এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য তা হবে আরও বড় চ্যালেঞ্জ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।